HSC 26 এর প্রিয় বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার, কেমন আছি সবাই? অনেক অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আজকে খুবই এক্সাইটেড ছিলাম সারাদিন। প্রথমত আমি অনেকদিন পর ক্লাস নিচ্ছি, এক সপ্তাহ পরে। আর হচ্ছে তোমাদের সাথে ক্লাস, সো সবকিছু মিলাই। তো কেমন আছো সবাই, পড়াশোনা কেমন চলতেছে? আর যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম সালাম, আমি অনেক অনেক ভালো আছি। আর তোমরা সবাই কেমন আছো? যারা নমস্কার দিচ্ছে নমস্কার, যারা আদাব দিচ্ছে আদাব। এত কমেন্ট আছে, কাটটা থেকে কাটটা পড়ি। ওকে, তোমাদেরকে অনেকদিন পর দেখে খুবই ভালো লাগতেছে। তো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে আমার পরিচয় আছে, বাট এই সাইকেলে যারা যারা এমন কেউ যদি থাকো যারা নতুন ভর্তি হয়েছো, এরকম কারা কারা আছো ভাইয়া? যারা হচ্ছে আজকে আমার ক্লাসে প্রথম, এরকম কেউ আসো কি? থাকলে একটু হাত তুলো, একটু জানাও। ঠিক আছে, তাদের জন্য একটু পরিচিত হয়ে নিই। হ্যাঁ, যারা একদম নতুন আমাদের সেকেন্ড সাইকেলে যারা অ্যাডমিশন নিছো তাদেরকে, আমার নাম হচ্ছে ভাইয়া SV। এস তে সৌরভ, ভিতে ভাই। হ্যাঁ, আমি গ্রাজুয়েশন করছি হচ্ছে CSE ডিপার্টমেন্ট, বুয়েট থেকে। ঠিক আছে, আমি একটা টেলিকম কোম্পানিতে জব করি, পার্ট টাইম হচ্ছে টিচিং এর সাথেও আছি। টিচিং ছাড়তে পারিনি কখনোই। ওকে, এই তো অনেকেই আছে না? হ্যাঁ, তাহলে যারা নতুন আসছো তাদের জন্য আমার পরিচয়টা। আর এই ছবির মানুষটার আমি একই, দেখে নাও, মিলানো একই। ঠিক আছে, ওকে। তাহলে ভাই আজকে আমরা ক্লাস ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, তোমাদের কলেজে কারো কি কোনো পরীক্ষা হয়েছে এর মধ্যে? ফার্স্ট টার্মিনাল পরীক্ষা হয়েছে কলেজে? কার কার কলেজে পরীক্ষা হয়ে গেছে, ফার্স্ট টার্ম পরীক্ষা? টেলিকম কি ভাই? টেলিকম মানে হচ্ছে টেলিকমিউনিকেশন, যোগাযোগ প্রযুক্তি। ওকে, তাহলে ভাই আমরা একটু বলি, আজকে ক্লাসে আমরা বৃত্ত পড়বো। হ্যাঁ, তোমাদের বৃত্তের লেকচারটা আমি নিব। আর পুরা বৃত্ত ক্লাসে, হ্যাঁ, বেশ কয়েকটা ক্লাস হবে, 6-7টা ক্লাস হবে তোমাদের বৃত্তের। তো প্রয়োজনে এদিক ওদিক বাড়ানো কমানোর সুযোগ আছে। কমে তো না, বাড়ে আর কি। যাই হোক, বৃত্তের পুরা বৃত্ত চ্যাপ্টারটাকে আমি টাইপ ওয়াইজ ক্যাটাগরি করে ফেলছি। হ্যাঁ, পুরা বৃত্ত চ্যাপ্টারটাকে আমি অনেকগুলা টাইপে ভাগ করছি। সবগুলা টাইপ আমি এখানে লিখে রাখছি। আমি যখন কোন একটা টপিক পড়াই, তখন আমি চেষ্টা করি যে ওই টপিকের একটা আউটলাইন শুরুর ক্লাসেই দিয়ে দেওয়া, প্রথম ক্লাসেই আউটলাইনটা দিয়ে দেওয়া। দেখো, আমি পুরা বৃত্তর চ্যাপ্টারটাকে অনেকগুলো টাইপে ভাগ করছি, প্রত্যেকটা টাইপের নাম এখানে সিরিয়াল ওয়াইজ লেখা আছে। সো এক নজরে টাইপ সমূহ, টোটাল আমরা 26টা টাইপ পড়বো বৃত্ত থেকে। এই 26টা টাইপ যারা যারা খুব ভালো মতো আয়ত্ত করতে পারবে আমার সাথে, হ্যাঁ, আমার আমার ক্লাস মনোযোগ দিয়ে করবা এবং আমার ইনস্ট্রাকশনস গুলো ফলো করবা, হোমওয়ার্ক গুলো রেগুলার করবা, সাবমিট করবা, বই থেকে ম্যাথ করবা। হ্যাঁ, ওভারঅল এই 26টা টাইপ যদি তুমি এটার উপর দখল আনতে পারো, তাহলে ভাই বৃত্ত থেকে আমি তোমাকে চ্যালেঞ্জ করব, তুমি কোথাও আটকাবা না। হ্যাঁ, আমি জানি না তোমার টার্গেট কি, বাট HSC তে তো আটকানোর প্রশ্নই আসে না। তুমি যদি বুয়েট অ্যাডমিশন টেস্টে যাও, হ্যাঁ, চুয়েট কুয়েট রুয়েটে অ্যাডমিশন টেস্ট দিতে যাও, বৃত্ত তোমার কাছে কিছুই মনে হবে না। এই 26টা টাইপে তোমাকে জাস্ট, হ্যাঁ, তোমার দখলটা প্রতিষ্ঠা করতে হবে। সো কে কে কনফিডেন্ট? ভাইয়া, আপনি যদি আমাদের সাথে থাকেন, আমরা আসছি। কারা কারা আসছো এরকম যে আমরা পারবো? কনফিডেন্ট থাকতে হবে ভাই। লাইফে কনফিডেন্সটা হচ্ছে তোমাকে যে কত দূর আগায় নিতে পারে, এটা তোমাদের আসলে আইডিয়াই নেই। হ্যাঁ, আমরা স্টুডেন্ট লাইফে শুধু পড়াশোনার পিছনেই সময় ব্যয় করি, বাট পড়াশোনার সাথে সাথে ইভেন আমি বলবো যে পড়াশোনাকে উসিলা হিসাবে সামনে রেখে আরো অনেক কিছু শেখার আছে, যে জিনিসগুলো আমাদের মানে আমৃত্যু আমাদেরকে হেল্প করে। তার মধ্যে একটা হচ্ছে কনফিডেন্স। হ্যাঁ, কনফিডেন্স যার যার একটু কম আছে, ল্যাক অফ কনফিডেন্সে ভুগো, তাদেরকে বলবো ভাই, তুমি এটা নিয়ে এখনই কনসাস হও। তুমি তোমার কনফিডেন্স লেভেল নিয়ে কনসাস হও এবং এটা কিভাবে বাড়ানো যায়। হ্যাঁ, কোনোভাবেই ভয় পাওয়া যাবে না, ফিয়ারলেস মেথড। হ্যাঁ, অন্তর ভাই বলেন না, ওরকম আর কি। ভয় পাওয়া যাবে না। জীবনে কি হবে? হ্যাঁ, খুব পরীক্ষায় কি হবে? ভালো করবা অথবা খারাপ করবা, এর বাইরে তো না। সো ভয় পেয়ে যদি খারাপ করো, তাহলে ভাই খুবই দুঃখজনক। ভয় পাওয়া যাবে না কোনোভাবেই না। ঠিক আছে, CSC কি ভাই? CSC হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ঠিক আছে, সো এই 26টা টাইপে তুমি যদি তোমার মাস্টারি এস্টাবলিশ করতে পারো,
হ্যাঁ, তোমার স্কিল ডেভেলপ করতে পারো এই 26টা টাইপে। বৃত্ত নিয়ে তুমি কোথাও আটকাবে না, এটা আমার চ্যালেঞ্জ। ওকে, সো শুরু করি, চলো। একদম সিরিয়ালি পড়াবো, আমি সিরিয়ালি পড়াবো। হ্যাঁ, প্রথম টাইপ, আজকে প্রথম টাইপ হচ্ছে বৃত্তের সমীকরণ ও এর বৈশিষ্ট্য। খুব বেসিক কথাবার্তা হবে, খুবই বেসিক লেভেলের আলোচনা হবে, মনোযোগ দিয়ে ক্লাসটা শুনতে হবে, দেখতে হবে। হ্যাঁ, কনসেন্ট্রেশন যাতে ডাইভার্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তোমাদের এক ব্যাচ যারা সিনিয়র এইচএসসি 25, এদের অনেকেই আমাকে জানাইছে যে হচ্ছে তাদের কনসেন্ট্রেশন প্রবলেম হয়, ডিস্ট্রাকশন প্রবলেম হয়, বিশেষত ক্লাস করতেছে এমন সময় ধরো যে ফেসবুকে একটা নোটিফিকেশন আসছে বা অন্য কোনো সাইটে ইনভলভ হয়ে যাচ্ছে, চ্যাটিং এ ইনভলভ হয়ে যাচ্ছে। সো এই প্রবলেমগুলো তোমারও হয়তো আছে। হ্যাঁ, সো এই প্রবলেমগুলো যাতে কোনোভাবেই তোমাকে সামনে যাওয়ার পথে অবস্টাকেল হিসেবে কাজ না করে। সো তুমি তোমার লিমিটেশন গুলা অবশ্যই তুমি এটা নিয়ে কনসাস থাকবা যে তোমার আসলে প্রবলেম গুলা কোথায় কোথায়। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা টাস্ক দিব আজকে। হ্যাঁ, তোমাদেরকে একটা টাস্ক দিই, হোমওয়ার্ক দিই, ক্লাস শুরুর আগে একটা হোমওয়ার্ক দিচ্ছি। সেটা হচ্ছে যে এইচএসসি 26 তোমরা তো আসলে 3-4 মাস এইচএসসির পড়া পড়ে ফেলছো, তাই না? 9-10 এর ভাইব আর ইন্টারমিডিয়েটের ভাইব যে এক না, এটা অলরেডি হয়তো তোমরা বুঝে গেছো। হ্যাঁ, 9-10 অনেক চিল মুডে পড়াশোনা করেও কিন্তু ভালো রেজাল্ট অ্যাচিভ করা পসিবল হয়েছিল। বাট তুমি যখন এইচএসসি তে উঠলা, তুমি দেখতেই পারতেছো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির আসলে ডেপথটা কিরকম। হ্যাঁ, 9-10 এর সাথে কম্পেয়ার করলে কতটা ভাস্ট ইন্টারমিডিয়েটের পড়াশোনা। সো এখন নিশ্চয়ই বুঝতেছো। তো তোমাদের যে টাস্কটা দিব সেটা হচ্ছে যে কি কি কারণে তোমার পড়াশোনা আপ টু দা মার্ক হচ্ছে না, স্যাটিসফ্যাক্টরি লেভেলে হচ্ছে না। হ্যাঁ, তুমি যতটা ভালো করা পসিবল অতটা ভালো করতে পারতেছো না। কোন কোন অবস্ট্যাকল গুলো তোমাকে আটকাচ্ছে, সেই অবস্ট্যাকল গুলো তুমি লিখবা। হ্যাঁ, একটা কাগজের মধ্যে বা একটা নোট খাতা যদি থাকে, সবচেয়ে ভালো হয় একটা ডায়েরি যদি মেনটেন করতে পারো, অ্যানালগ ডায়েরি, ডিজিটাল কোনো কিছু না। হ্যাঁ, একটা অ্যানালগ ডায়েরিতে সুন্দর করে বিভিন্ন কালারের কলম ইউজ করে তুমি লিখবা যে ডিস্ট্রাকশনস, তোমার ডিস্ট্রাকশনস গুলা লিখবা। ডিস্ট্রাকশনস বা অবস্টাকলস, হ্যাঁ, যেগুলো আসলে তোমাকে পড়াশোনা থেকে দূরে রাখতেছে, যার কারণে তুমি আসলে সময় দিচ্ছ ঠিকই বাট সময়টা ইফেক্টিভলি কাজে লাগতেছে না, সেগুলোর একটা লিস্ট করবা খুব সুন্দর করে। নোট খাতা যেমন খুব সুন্দর করে করো। এনিওয়ে, আমার নোট খাতার একটা ভিডিও আপলোড করছি ইউটিউবে, শিখর ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল থেকে। ঠিক আছে, এটা দেখে নিও। সো নোট খাতা যেমন খুব সুন্দর করে করো, তোমার অবস্টাকেল গুলা বা ডিস্ট্রাকশন গুলা, যেই কারণগুলা তোমার পড়াশোনার প্রতিবন্ধক হিসেবে কাজ করতেছে, এগুলা লিখে ফেলবা। হ্যাঁ, নোট করবা সুন্দর করে। হ্যাঁ, হইতে পারে হচ্ছে ফেসবুক নোটিফিকেশন হইতে পারে, বা কেউ হয়তো বা খুব মুভি দেখো, এটা হইতে পারে। কি কি আছে হইতে পারে, যা যা তোমার ক্ষেত্রে যা যা সেটা তুমি লিখবা। হ্যাঁ, একটা কথা মনে রাখবা, when you write down your problems, when you write down your problems, half of your problems get resolved. তুমি যখন তোমার সমস্যাগুলো লিখে ফেলবা, তখন প্রায় অর্ধেক প্রবলেমই সমাধান হয়ে যাবে, বা সমাধান হওয়ার অর্ধেকটা রাস্তা তুমি আসলে ওই লেখার মাধ্যমে শেষ করে ফেলছো। সো আজকে একটা হোমওয়ার্ক দিলাম ক্লাসের শুরুতেই, সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটে উঠার পরে কোন জিনিসগুলা তোমার পড়াশোনাটাকে আসলে সঠিক রাস্তায় রাখতেছে না তোমাকে, হ্যাঁ, তোমাকে ডিস্ট্রাক্ট করে ফেলতেছে, মনোযোগী রাখতেছে না, কনসেন্ট্রেশনকে ডাইভার্ট করতেছে, সেই জিনিসগুলো সুন্দর করে লিখে ফেলা। ঠিক আছে, সাদমান, অনেক পড়ি, কনফিডেন্স আসে না, তুমি এইটাই লেখো, এইটাই লেখো যে ভাইয়া পড়ি কিন্তু কনফিডেন্স আসে না, 1 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, মাথায় রাখবা যে যেই প্রবলেমটা তোমার বেশি সেটা উপরে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, 1 নাম্বারে লেখা মানে হচ্ছে এটা তোমাকে বেশি ভুগাচ্ছে, 2 নাম্বারে রাখা মানে হচ্ছে আগেরটার চেয়ে একটু কম সাফার করতেছে এই প্রবলেম। তুমি আগে সিরিয়ালি লেখো, আমার এখানে কমেন্টে জানানোর দরকার নেই। তুমি তোমার প্রবলেমটা খুব সুন্দর একটা নোট খাতা কিনবা, নোট খাতা বা ছোট্ট একটা ডায়েরি নিবা, ডায়েরির মধ্যে সুন্দর করে লিখবা, নোট ডাউন করবা কি কি প্রবলেম হচ্ছে। হতে পারে আম্মু বেশি পড়তে বলে, বেশি বকাঝকা করে। হ্যাঁ, এটাও হতে পারে। কি কি ডিস্ট্রাকশন তোমার কাজ করতেছে সেটা তুমি সুন্দর করে লেখো। ঠিক আছে, এটা এটা লিখে তুমি শিখবো জিতবোতে আপলোড করবা। যদি নিজ নামে আপলোড করতে লজ্জা লাগে তাহলে অ্যানোনিমাস পোস্ট দিবা, বাট আপলোড করবা। তোমার প্রবলেমগুলো নোট ডাউন করো এবং তুমি এটা আমাকে জানাও। ঠিক আছে, নিজ নামে জানাইতে লজ্জা লাগলে তুমি অ্যানোনিমাস পোস্ট দাও, বা তারপরেও তুমি এটা করো। হ্যাঁ, দেন কিভাবে ওভারকাম করব আমি প্রত্যেকটা ক্লাসে একটু একটু করে বলবো। আমি আগে পড়বো তোমাদের প্রবলেম গুলা, দেন একটা একটা করে আমি আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। যার যেটা প্রবলেম, একজন লিখছো ভাই জিএফ প্রবলেম, ভাই ওইটাই লেখো, তাহলে ওইটাই লেখো, তুমি ওইটা লেখো, আমাকে জানতে দাও তোমার প্রবলেম গুলো আসলে কোথায়। ঠিক আছে, ওকে ভাই, তাহলে চলো পড়া শুরু করি।
এখন ভাইয়া এখন পড়াশোনা করব, এখন আর কোনো কমেন্ট হবে না, একদম মনোযোগী থাকি, ফুল কনসেন্ট্রেশন পড়ার দিকে থাকবে। আজকে বৃত্তের প্রথম লেকচার ভাইয়া, বৃত্তের প্রথম লেকচার তোমার যদি বুঝতে অসুবিধা হয়, বৃত্তের বাকি লেকচার গুলাতেও তুমি সাফার করবা। বাকি লেকচার গুলো ঠিকঠাক চেষ্টা করলেও তোমার পক্ষে বোঝা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাবে। প্রথম লেকচারের উপরে পরের লেকচার গুলো কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, সো ফার্স্ট লেকচার শুরুটা যাতে আমাদের খুব ভালো হয়। ঠিক আছে, সেকেন্ড কোয়ার্টার, সেকেন্ড সাইকেল শুরু হয়েছে শিখতে, ম্যাথের আজকে ফার্স্ট ক্লাস, স্টার্টিংটা যাতে খুবই ভালো হয়। ওকে, চলো শুরু করি তাহলে। আমরা এখন আর কোনো কমেন্ট করব না, পড়ায় মনোযোগ দিই। টাইপ 1, বৃত্তের সমীকরণ ও এর বৈশিষ্ট্য। প্রত্যেকটা টাইপ, 26টা টাইপ লিখছি, সবগুলা টাইপ আমি এইভাবে সিরিয়ালি পড়াবো। এবং আমার চ্যালেঞ্জ, এই 26টা টাইপ যদি তুমি আমার সাথে সাথে পড়ো এবং আমার ইনস্ট্রাকশনস গুলা ফলো করো, এই আমার পিডিএফ এ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো খুব সুন্দর করে করো, হ্যাঁ, বোধ হোমওয়ার্ক সহ অবশ্যই। হ্যাঁ, তাহলে তোমাকে আসলে বৃত্ত নিয়ে আর দুশ্চিন্তা করার কোনো দরকার পড়বে না। পরীক্ষায় কমন পড়তেও পারে, নাও পড়তে পারে। আমি চাই না আমার স্টুডেন্টদের পরীক্ষায় কমন পড়ুক। হ্যাঁ, আমি চাই তোমাদের বোর্ডের বৃত্ত থেকে যে ম্যাথটা আসবে, তোমরা যখন এইচএসসি দিবা 26 সালে, তখন বৃত্ত থেকে একটা এমন একটা প্রবলেম দেখ যে প্রবলেমটা হচ্ছে বইয়ে নাই, কোনো বইয়েই নেই, কোনো রাইটারের বইয়ে নেই, এমন একটা প্রবলেম দেখ। হ্যাঁ, তাতে হবে কি, যাদের বৃত্তের কনসেপ্ট ক্লিয়ার শুধুমাত্র তারাই অ্যান্সার করতে পারবে, আর যারা ম্যাথ মুখস্থ করে কমন পড়লে পারে, কমন না পড়লে পারে না, তারা আটকা যাবে। আমার স্টুডেন্টরা ফাইন্ড আউট হোক আলাদা করে। ঠিক আছে, ওকে। আজকে 26টা পড়াবেন না ভাইয়া, আমি আজকে 2টা বা 3টা পড়াবো। বৃত্তের সাধারণ সমীকরণ ও এর বৈশিষ্ট্য, খুব ভালো করে শোনো জিনিসটা ভাইয়া, খুব ভালো করে দেখবো। হ্যাঁ, এইটা একটা বিন্দু, এই বিন্দুতে দুইজন ভদ্র মহিলা, একজন হাসিনা আর একজন খালেদা, এই দুইজন মিলে গল্প করতেছে। হ্যাঁ, বিভিন্ন সাংসারিক আলাপ আলোচনা করতেছে। এখন এদের দিকে, এরা যে গল্প করতেছে ঠিক আছে, সমস্যা নাই। এখন এই দুইজন যে জায়গায় বসে আছে, ঠিক এই জায়গাটা থেকে সমান দূরত্বে, এই জায়গাটা থেকে একটা সমান দূরত্বে, এই দূরত্বটা হচ্ছে এতটুকু। রওশন নামে আরেক মহিলা এদেরকে পর্যবেক্ষণ করতেছে। কি হয়েছে, এই জায়গাটাতে একটা বিন্দু, এই বিন্দুতে দুইজন ভদ্র মহিলা, একজন নাম হাসিনা আর একজনের নাম খালেদা, দুইজন হচ্ছে বসে বসে গল্প করতেছে। সাংসারিক জীবনে অনেক প্যাচাল থাকে না, এগুলো করতেছে। এদের থেকে সমান দূরত্বে থেকে রওশন নামের আরেকজন ভদ্র মহিলা করছে কি, চারদিকে ঘুরতেছে, এদেরকে পর্যবেক্ষণ করতেছে, কিন্তু একই ডিস্টেন্স মেনটেন করে। হ্যাঁ, একই ডিস্টেন্স মেনটেন করে। এখন এই রওশন নামক ভদ্র মহিলার যে গতিপথ, এই গতিপথটাই হচ্ছে বৃত্ত, এই গতিপথটাই হচ্ছে বৃত্ত। ঠিক আছে, আর এই যে ভদ্র মহিলা দুইজন বসে আছে মাঝখানে, যে জায়গাটায় বসে আছে, এটাকে বলে বৃত্তটার কেন্দ্র। এটাকে কি বলে, বৃত্তটার কেন্দ্র। আর কেন্দ্র থেকে এই গতিপথের যে দূরত্ব, এটাকে বলে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। ঠিক আছে, ওকে। এখন শোনো খুব ভালো করে, মনে করো এই যে গতিপথ, যেটা রওশনের যে গতিপথ, এই গতিপথের উপরে একটা র্যান্ডম বিন্দু নিলাম, পি অফ এক্স ওয়াই। কি বিন্দু নিলাম, একটা র্যান্ডম বিন্দু নিলাম, পি বিন্দু। হ্যাঁ, এক্স ওয়াই বিন্দু নিলাম। ওকে, এখন বলো তো ভাইয়া, এই কেন্দ্রটার নাম দিলাম, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ও বিন্দু, কেন্দ্র, হ্যাঁ, সেন্টার, এটার নাম দিলাম ও। ও আর পি এর যে দূরত্ব, আমি কিন্তু লিখতে পারি যে ও পি ইকুয়ালস টু হচ্ছে আর। হ্যাঁ, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পি হচ্ছে এই গতিপথের উপরের যে কোনো একটা র্যান্ডম বিন্দু, তাহলে ও পি হচ্ছে এতটুকু, এই দূরত্বটাই হচ্ছে আর। ঠিক আছে, এখন তোমরা সরল রেখা পড়ছো না, দুইটা বিন্দুর দূরত্বের ফর্মুলা মনে আছে, রুট ওভার ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। তাহলে ভাই এই দুইটা বিন্দুর ভুজের পার্থক্য হচ্ছে এক্স মাইনাস এইচ, আর কোটির পার্থক্য হচ্ছে ওয়াই মাইনাস কে। তাহলে ও আর পি এর দূরত্ব কত, ও আর পি এর দূরত্ব হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার।
ইকুয়ালস টু হচ্ছে আর। হ্যাঁ, দুই পাশে যদি আমি বর্গ করে দিই তাহলে রুটটা উঠে যাবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। এটাই হচ্ছে ভাইয়া বৃত্তের সমীকরণ। এটাই কি ভাইয়া? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর। এখানে এইচ কে ভাইয়া, এইচ হচ্ছে কেন্দ্রের ভুজ, অ্যাবসিস অফ দ্য সেন্টার। কে কি? কে হচ্ছে কেন্দ্রের কোটি, অর্ডিনেট অফ দ্য সেন্টার। আর আর হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, রেডিয়াস অফ দ্য সার্কেল। ঠিক আছে, তাহলে এইচ কমা কে, এইচ কমা কে এটা মানে কি আসলে? এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক, কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার। আর আর কি ভাইয়া? আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, আমি যদি এক কাজ করি, এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে আর এখানে। এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা কি ভাইয়া? এ স্কয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে কি হয়? এক্স স্কয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কয়ার। দেখো তো ফর্মুলাটা ঠিকঠাক লিখতে পারছি কিনা? এ মাইনাস বি হোল স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এইখানে আবার অ্যাপ্লাই করব এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা, এ স্কয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কয়ার। ঠিক আছে, এখন আসো এই এক্স স্কয়ার আর এই ওয়াই স্কয়ার, এই দুইটাকে একসাথে রাখি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে মাইনাস টু এইচ এক্স, মাইনাস টু এইচ এক্স, তারপর হচ্ছে মাইনাস টু কে ওয়াই, তারপরে হচ্ছে এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার, এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কয়ার। ঠিক আছে, বুঝছি তো ভাইয়া? এক্স স্কয়ার ওয়াই স্কয়ারকে একসাথে রাখলাম, মাইনাস টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই কে একসাথে রাখলাম, আর এইচ স্কয়ার যোগ কে স্কয়ার কে একসাথে রাখলাম। ঠিক আছে, এখন আসো আমি আরেকটা কাজ করব। আমি এখানে মাইনাস আছে না, এই মাইনাসটাকে আমি সুকৌশলে এইচ এর সাথে পাস করে দিলাম। দেখো তো এইটা আর এইটা কি একই কিনা? মাইনাসটাকে আমি প্লাস করছি আর মাইনাসটাকে আমি এইচ এর সাথে দিয়ে দিছি। হ্যাঁ, টু এর কাছে ছিল, আমি করছি কি চালাকি করে এইচ এর কাছে দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস, সবগুলোই প্লাস হচ্ছে, আমি চাচ্ছি যে সবগুলাতেই প্লাস রাখা। সবগুলোতে প্লাস থাকলে ফর্মুলাটা আমার মনে রাখতে সহজ হয়। আর কোনো উদ্দেশ্য নেই, জাস্ট মনে রাখতে যাতে সহজ হয়, দেখতে যাতে সুন্দর হয়, এই কাজটা করতেছি। ঠিক আছে, ওকে। কারণ আমার প্রথমে বৃত্তের প্রথম ইকুয়েশনটাতে আমার ছিল হচ্ছে তিনজন ভদ্র মহিলা, আমি এখানে আর কোনো মহিলাকে রাখবো না। কি করতেছি ভাই দেখো, আমি মাইনাসটা এইচ এর সাথে দিয়ে দিছি, একইভাবে আমি এইখানের মাইনাসটা কে এর সাথে দিয়ে দিব। ঠিক আছে, আর থাকলো এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার, এই আর স্কয়ারটাকে আমি বাইরে নিয়ে আসি, সমান চিহ্নের বাইরে নিয়ে আসলাম। হ্যাঁ, সমান চিহ্নের বাইরে নিয়ে আসলাম আর স্কয়ারটাকে। ওকে, এখন বলো তো ভাইয়া, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আমার টার্গেট হচ্ছে এখানে কোনো মাইনাস যাতে না থাকে। এই যে মাইনাস এইচ দেখতেছো, এই যে দেখতেছো মাইনাস এইচ, আমি এই মাইনাস এইচটাকে ধরে নিলাম জি, এটাই ধরে নিলাম, জাস্ট ধরে নিলাম। কেন ধরলেন, কিভাবে ধরলেন? আমি যদি বলি যে মাইনাস এইচ ইকুয়ালস টু জি ধরে এই ম্যাথের বাকি লাইনগুলো লিখছি, কোনো ভুল তো হয় নাই। তুমি দেখো কোথাও ভুল হচ্ছে কিনা। মাইনাস এইচ কে আমি জি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কি রাখবো? মাইনাস এইচ এর জায়গায় জি লিখলাম। জি মানেই হচ্ছে মাইনাস এইচ, যাতে ফর্মুলাটা দেখতে খুবই সুন্দর হয়, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ হয়, এই জন্য এটা করতেছি।
ঠিক আছে, এই মাইনাস কে কে আমি এফ লিখলাম, কি লিখবো, মাইনাস কে এর জায়গায় লিখলাম এফ। ঠিক আছে, তো এটা হইলো 2FY। আর এই যে এতটুকু দেখতেছো, এই এতটুকুকে আমি একটা সি দিয়ে রিপ্লেস করলাম, একটা কনস্ট্যান্ট সি ধরলাম, এই পুরাটার ভ্যালুকে একটা কনস্ট্যান্ট সি ধরলাম, ইকুয়ালস টু 0। তাহলে সি সমান আমি কি লিখলাম, সি সমান লিখলাম হচ্ছে h² প্লাস k² মাইনাস r²। দেখো এই যে লাইনটা আসলো, এইটাই হচ্ছে ভাই বৃত্তের সাধারণ সমীকরণ। এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে, তাহলে এই লাইনটার একটা স্পেশাল নাম আছে, স্পেশাল নামটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে, আমি একটু কোথায় লিখি, এটা এখানে লিখে দিই, বৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে, এই বৃত্তের সাধারণ সমীকরণটা একটু তোমরা আমার সাথে একবার বলো তো, সবাই মুখে মুখে বলো, জোরে জোরে বলো, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে, সো এই পর্যন্ত কারা কারা ঠিকঠাক বুঝছি তারা তারা এবার একটু সি লিখে জানায় দাও, সি, সি ফর ক্লিয়ার। হ্যাঁ, পুরাটা লেখার দরকার নেই, সি লিখলে আমি বুঝে নিব যে তুমি ক্লিয়ার হয়েছো। সি লিখে জানায় দাও এই পর্যন্ত যা যা বলছি ঠিকঠাক বুঝছি কিনা। আমি আরো অনেক কিছু বলবো, বাট এই পর্যন্ত আগে আমাকে একটা অ্যাসিওরেন্স দাও যে তোমরা ঠিকঠাক বুঝছো। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ঠিকঠাক বুঝার জন্য। শুরু থেকে প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা লাইনে যাতে আমার কনসেন্ট্রেশনটা যেই দিকে দিতে চাচ্ছ ওই দিকেই থাকে। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমি কনসেন্ট্রেশন দিতে চাচ্ছি পড়ার দিকে, বাট নিজের অজান্তেই সাবকনশাস মাইন্ডে আমি অন্য একটা ওয়ার্ল্ডে চলে গেছি, অন্য কিছু নিয়ে ভাবতেছি। হ্যাঁ, কিছুক্ষণ পরে হয়তো আমার জ্ঞান আবার ফিরে আসছে, হুশ ফিরে আসছে, বাট এর ইন দ্য মিন টাইম আমি অনেক টিচারের অনেকগুলো লাইন আমি মিস করে ফেলছি। হ্যাঁ, ভাই হয়তো বলছে আমি ঠিক মতো শুনি নাই বা বোঝার চেষ্টা করিনি, কারণ আমি তো অন্য কিছু নিয়ে ভাবতেছিলাম। এবং তুমি কিন্তু এটা জেনে শুনে করছো তা না। হ্যাঁ, সাবকনশাস মাইন্ডে তুমি অন্য একটা ওয়ার্ল্ডে চলে গেছো, অন্য একটা দুনিয়ায় চলে গেছো, অন্য কিছু ভাবতেছো। হ্যাঁ, এই জিনিসটা সবারই হয়, আমার নিজেরও হয়, বাট যার যত কম হয়, যত কমানো যায়। ঠিক আছে, তোমার, তুমি সবসময় প্রেজেন্টে বিলং করবা। ঠিক আছে, তুমি এখন যেটাতে আসো, যে জায়গায় আসো, ওই জায়গার ওইটা কনসাসলি করো। দেখো কি হয়েছে, তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিই কি হয়েছে ভাই। একদম মাঝখানে, সরি, আরেকবার রিক্যাপ করতেছি, একদম মাঝখানে এটা একটা বিন্দু, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে, বিন্দুটার নাম হচ্ছে ও বিন্দু। এই ও বিন্দু থেকে আর দূরত্বে, হ্যাঁ, কম্পাস আছে না, কম্পাসে আর ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে বৃত্ত। হ্যাঁ, এই বৃত্তের উপরে, পরিধির উপরে আমি যে কোনো জায়গায় একটা র্যান্ডম বিন্দু নিলাম পি, স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এখন ওপি হচ্ছে আর, হ্যাঁ, ওপি হচ্ছে আর, ও থেকে পি এর দূরত্ব হচ্ছে আর, এই কারণে ওপি সমান আমি আর লিখছি। এখন দেখো দুইটা বিন্দুর দূরত্ব, দূরত্বের ফর্মুলা কি, রুট ওভার ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ, তাই তো। 3 নাম্বার লাইনে কি করছি, উভয় পাশে আমি বর্গ করছি। 3 নাম্বার লাইনে আমি কি করলাম, বর্গ করলাম, উভয় পাশে বর্গ করলাম। এবার আমি কি করছি, a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এবার x² y² কে একসাথে রাখছি, xy কে একসাথে রাখছি, বাকি কনস্ট্যান্ট গুলোকে একসাথে রাখছি। এবার যেটা করছি, এই মাইনাসটা আমি এইচ এর সাথে দিয়ে দিছি, এই মাইনাসটা আমি কে এর সাথে দিয়ে দিছি, তারপরে মাইনাস এইচ কে আমি ধরে নিছি জি, আর মাইনাস কে কে ধরে নিছি এফ। ঠিক আছে, আর এতটুকুকে ধরে নিছি সি। যখন যেখানে যা ধরছি সেটা আমি এখানে লিখে রাখছি, এটাই করছি। ওকে, এখন তাহলে এটা যেটা পাইলাম এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। ভাইয়া খুব ভালো করে দেখো, এতক্ষণ আমি বলছিলাম
যে বৃত্তের কেন্দ্র, এই চিত্র থেকে বলছিলাম বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, চিত্র থেকে বলছি বৃত্তের কেন্দ্র কি এইচ কমা কে। কিন্তু ভাই সাধারণ সমীকরণ থেকে বলো তো, সাধারণ সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র আসলে কি? সাধারণ সমীকরণ থেকে বলো, এটা তো ভাই সাধারণ সমীকরণ, এখানে কেন্দ্র কি? কেন্দ্র তো তুমি এতক্ষণ আগে বলছিলা, প্রথমে বলছিলা এইচ কমা কে, কিন্তু দেখো এইচ এখানে মাইনাস এইচ এর ভ্যালু যদি জি হয়, তাহলে ভাই এইচ এর ভ্যালু কি? এইচ এর ভ্যালু মাইনাস জি। একইভাবে দেখো তো ভাইয়া, মাইনাস কে সমান যদি এফ হয়, তাহলে কে সমান কি? কে সমান হচ্ছে মাইনাস এফ। তাহলে কেন্দ্র এইচ কে আগে যেটা ছিল, এখন সেটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে সাধারণ সমীকরণ থেকে যখন কেন্দ্র বের করতে হবে, আমি কি করব? কেন্দ্রের কেন্দ্রের ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, মাইনাস জি কমা মাইনাস এফ। আরেকটু খুব ভালো করে দেখো, সাধারণ সমীকরণটার দিকে দেখো, এক্স এর সহগ কি ভাইয়া? এক্স এর সহগ হচ্ছে 2g। তুমি বৃত্তের সাধারণ সমীকরণটা এই লাইনটার দিকে খুব ভালো করে দেখো, এক্স এর সহগ হচ্ছে 2g। ভাইয়া এক্স এর সহগ 2g, এটার অর্ধেক কত? এটার অর্ধেক হচ্ছে জি, চিহ্ন উল্টালে কি হয়? মাইনাস জি। আবার দেখো হ্যাঁ, ওয়াই এর সহগ কত? টুয়াইস এফ। ওয়াই এর সহগ মানে ওয়াই ছাড়া বাকি যা কিছু আছে ওই পদটাতে, ওয়াই এর সহগ হচ্ছে টুয়াইস এফ, এর অর্ধেক হচ্ছে এফ, চিহ্ন উল্টাইলে হয় মাইনাস এফ। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে উদাহরণ দেখবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক্স এর সহগের অর্ধেক করব, এক্স এর সহগের অর্ধেক হচ্ছে এক্স এর সহগ 2g, তার অর্ধেক জি, চিহ্ন উল্টাইলে হচ্ছে মাইনাস জি। ওয়াই এর সহগ টুয়াইস এফ, তার অর্ধেক হচ্ছে এফ, চিহ্ন উল্টাইলে হচ্ছে মাইনাস এফ। এটা হচ্ছে সাধারণ সমীকরণ থেকে কেন্দ্র বের করার ফর্মুলা। ঠিক আছে, জি এবং এফ এর জায়গায় অন্য কিছু ধরলে হবে কিনা নুরা বলছো, বা হবে, তবে ট্র্যাডিশনালি সবাই তো এটাই ধরে, এই কারণে আমরা এটাই ধরবো। ঠিক আছে, আমার নাম এসপি, তুমি যদি বলো কেভি, তাহলে কি হবে? কেউ তো বুঝবে না, তুমি হয়তো আমাকে কেভি মনে করলা, হ্যাঁ, কিলোভোল্ট, বাট এটা তো সবার বুঝতে হবে। হ্যাঁ, হবে, বাট যেহেতু সবাই এটা জি আর এফই ধরে, বইয়ে সবগুলা বইয়ে এইভাবে ধরা, এটা ধরলে সবার পক্ষে বোঝাটা সহজ হবে। ঠিক আছে, ওকে। এখন আসো ভাই ব্যাসার্ধ, খুব ভালো করে দেখো, এতটুকুকে আমি সি ধরছিলাম ভাইয়া, এই ভ্যালুটাকে আমি সি ধরছিলাম, দেখতেছো এই ভ্যালুটাকে আমি সি ধরছি। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি কিনা, এইখান থেকে কি আমি লিখতে পারি? কি লিখতে পারি ভাইয়া? এইখান থেকে আর স্কোয়ার, আর স্কোয়ার সমান আমি কি লিখতে পারি? আর স্কোয়ার সমান লিখতে পারি, আর স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসলাম, সিটাকে ডানে নিয়ে গেলাম, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। দেখো এইখান থেকে আমি এই লাইনটা লিখলাম, কারা কারা বুঝছি? এই লাইনটা থেকে আমি এইটা লিখলাম। ঠিক আছে, এখন ভাইয়া এইচ মানে তো মাইনাস জি, আর কে মানে তো মাইনাস এফ, এইচ এর জায়গায় আমি মাইনাস জি লিখি, আর কে এর জায়গায় লিখি মাইনাস এফ। এখন আসো, মাইনাসের উপরে স্কোয়ার থাকলে তো এটা প্লাসই হয়, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা এটা মাইনাস হবে ভাইয়া, মাইনাস সি। এটা কার ভ্যালু ভাইয়া? এটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু, এটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু। তাহলে আর কি হবে ভাইয়া? আর হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে আর। তাহলে বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বৃত্তের ব্যাসার্ধ, সাধারণ সমীকরণ থেকে ব্যাসার্ধ বের করার ফর্মুলা কি? সাধারণ সমীকরণ থেকে ব্যাসার্ধ বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, দেখো এক স্লাইডে আমরা কতগুলা ফর্মুলা শিখে ফেললাম। প্রথমে দেখলাম বৃত্তের হাসিনা খালেদা রওশন ফর্মুলা, এই লাইনটা কিন্তু একটা ফর্মুলা। ঠিক আছে, এই লাইনটাও কিন্তু একটা ফর্মুলা।
দিস লাইন ইজ ইটসেলফ এ ফর্মুলা। এইটা কিন্তু একটা ফর্মুলা, এটা হচ্ছে হাসিনা খালেদা রওশন ফর্মুলা। এইটা একটা ফর্মুলা, এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্যালকুলেশনটা, বৃত্তের ব্যাসার্ধ বের করার ক্যালকুলেশন, সাধারণ সমীকরণ থেকে ব্যাসার্ধ বের করার ক্যালকুলেশন, ঠিক আছে। কারা কারা একদম পারফেক্টলি বুঝছো তারা এখন ফাইন্ড আউট হবা। কিভাবে ফাইন্ড আউট হবা আরেকটু পরে, ঠিক আছে। আচ্ছা, একটু কিছু এক্সাম্পল দেখিনি। দেখো দেখো ভাইয়া, কেন্দ্র 0 0 ব্যাসার্ধ 5 একক, বৃত্তটার সমীকরণ কত হবে? কেন্দ্র 0 0 ব্যাসার্ধ 5 একক। আমরা এইখান থেকে কি দেখছিলাম ভাইয়া, এটা একটা বৃত্তের সমীকরণ। এখানে কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। তাহলে কেন্দ্র এইচ কে, ব্যাসার্ধ আর হলে বৃত্তের সমীকরণ হয় হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন এখানে কেন্দ্র তো 0 0, তার মানে এইচ এর ভ্যালুও 0, কে এর ভ্যালুও 0, আর ব্যাসার্ধ আর হচ্ছে 5 একক। তাহলে বৃত্তটা কি হবে? এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু আর এর ভ্যালু কত? 5 স্কোয়ার। এটা কি হবে ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 25। আমাকে বলো এটা বুঝছি কারা কারা, এক্সাম্পলটা কারা কারা ঠিকঠাক বুঝছি? ঠিক আছে, এই এক্সাম্পলটা যদি বুঝে থাকো তাহলে দেখো তো ভাই নেক্সট এক্সাম্পলটা পারা যাবে কিনা। এইটা তাহলে তোমরা আমাকে কমেন্টে আনসার লিখে জানাও, এইটার আনসারটা তোমরা আমাকে লিখে জানাও কমেন্টে। কমেন্ট করতে প্রবলেম হলে তোমার হাতের কাছে নিশ্চয়ই খাতা কলম আছে, জাস্ট আনসারটা লিখে ফেলো, জাস্ট লিখে ফেলো। হ্যাঁ, তারপর দেখো আমি যেটা লিখবো সেটার সাথে তোমার লেখা আনসারটা মিলছে কিনা। দেখো আগের মতোই বৃত্তের হাসিনা খালেদা রওশন ফর্মুলা ইউজ করতেছি। যখন কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন হাসিনা খালেদা রওশন ফর্মুলাটা আমরা খুব সহজে ব্যবহার করে ফেলতে পারি, ঠিক আছে। কি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের হাসিনা খালেদা রওশন ফর্মুলা, ঠিক আছে। এখন বলো তো ভাইয়া, এখানে কেন্দ্র কত? 3, -4, তার মানে এইচ হচ্ছে আমার 3, কে হচ্ছে আমার -4, ঠিক আছে। এইচ হচ্ছে 3, কে হচ্ছে -4, আর ব্যাসার্ধ আর হচ্ছে 5। এখন এই ভ্যালুগুলো যদি তুমি এখানে বসায় দাও, এই ভ্যালুগুলো বসায় দিলে তুমি কি পাবা? x-3 হোল স্কোয়ার প্লাস, হ্যাঁ এখানে কে এর ভ্যালু কিন্তু -4, তাহলে y মাইনাস কে সমান কি হবে? দেখো কে এর ভ্যালু -4, তাহলে ভাইয়া কে এর ভ্যালু যদি -4 হয় তাহলে মাইনাস কে মানে কি +4 হবে না? মাইনাস কে মানে কি +4 হবে। তাহলে y +4 হোল স্কোয়ার ইকুয়ালস টু আর এর ভ্যালু 5। এই ম্যাথটা কারা কারা ঠিকঠাক বুঝছে এবার তারা জানায় দাও। তোমাদের কার কার আনসার আমার লেখা আনসার মিলছে? এখন তুমি চাইলে এটাকে হোল স্কোয়ারটা ভেঙে লিখতে পারো, এতটুকু রাখলেও অসুবিধা নেই, এখানে এতটুকু রাখলেও সমস্যা নেই। তুমি চাইলে এখানে a - b হোল স্কোয়ারও ভেঙে ফেলতে পারো। ওকে, এখন বলো তো ভাই এইটা, এখানে কিন্তু একটা বৃত্তের সমীকরণ দেওয়াই আছে, তোমাকে কেন্দ্র আর ব্যাসার্ধ বলতে হবে। তাহলে সমীকরণটা দেখে তুমি আমাকে বলো তো ভাই কেন্দ্র আর ব্যাসার্ধ কি হবে? বলো দেখি, কমেন্টে জানাই দাও এইটার কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত, কমেন্টে জানাও। ফার্স্ট ফার্স্ট দেখো, এটাকে আমি লিখতে পারি এইভাবে, x - -3 হোল স্কোয়ার
x minus minus 3 whole square plus y minus 9 whole square equals to 11 square। 11 স্কয়ার মানে হচ্ছে 121। এটাকে যদি তুমি x minus h whole square plus y minus k whole square equals to r square এর সাথে কম্পেয়ার করো, তাহলে h equals to minus 3, h equals to minus 3, k equals to কি হবে 9, আর r equals to কি হবে 11। তাহলে বৃত্তটার কেন্দ্র হবে কি, কেন্দ্র হবে হচ্ছে -3,9, -3,9, এটা হচ্ছে ভাই কেন্দ্র, ঠিক আছে। আর ব্যাসার্ধ হবে হচ্ছে 11 একক। বুঝছি না বুঝি নাই? 11 একক, -3,9 আর ব্যাসার্ধ হচ্ছে 11। ক্লিয়ার? বুঝতেছি নাকি? ওকে ভাই, যতই বুঝো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই, যতই বুঝো আমার ক্লাসটা শেষ হওয়ার পরে, হ্যাঁ তোমার কমফোর্টেবল সময়, হ্যাঁ অবশ্যই এই ক্লাসের ভিডিওটা আরো একবার শুনবা, প্রয়োজনে স্পিডটা একটু বাড়ায় কমায় অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ আমি হইলে স্পিড ডাবল করে দিতাম যাতে সময়টা একটু কম লাগে। তোমাদের মধ্যে কে কে আসো যারা প্রত্যেকটা লাইভ ক্লাসের ভিডিও পরবর্তীতে আরো একবার দেখো, মানে একটা ক্লাস বেসিকলি তুমি 2বার করে করো, এরকম কে কে আসো? কে কয়বার করে করি আমরা একটা ক্লাস? শিখর ক্লাসগুলো আমরা কয়বার করে করি? ম্যাক্সিমামই একবার করো, অনেকে করেই না। হ্যাঁ কি আছে জীবনে? কে কয়বার করে করো? একবার হইলে 1 লেখো, 2বার হইলে 2 লেখো, 3বার যদি কেউ করে থাকো 3 লেখো, ঠিক আছে। দেখছো এই যে কমেন্টেই পার্থক্য ক্রিয়েট হয়ে যাচ্ছে, কেউ 1 লিখতেছে, কেউ লিখতেছে 2,3, কেউ কেউ 2বার বা 3বারও দেখে। ভাই এই অনলাইনে ক্লাস করার যে অপরচুনিটিটা, এটা যে তোমরা আসলে কতটা, এটা তোমাদের জন্য কতটা ব্লেসিং আসলে তোমরা অনেকেই বুঝতেছো না। আমাদের সময় ছিল না এটা, সো আমি বুঝি। বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন টিচারের বাসায় যাইতে আসতেই সময় চলে যায় অনেক। একটা লেকচার আমি স্যারের কাছে পড়ে আসছি, বাসায় আসতে আসতে ভুলে গেছি কোনো একটা অংশ, হ্যাঁ ওই জায়গাটা যে আরেকবার দেখে নিব ওই সুযোগ কিন্তু আমার ছিল না, বাট তোমাদের আছে। স্পেসিফিক এই জায়গাটা ভাই আরেকবার শুনলে ভালো হইতো, তোমার সামনে এই সুযোগটা আছে, এই সুযোগগুলো তুমি কাজে লাগাচ্ছ না। হ্যাঁ টেকনোলজিকে তুমি যতটা ভালো কাজে লাগাবা সে তোমার জন্য ততটাই ভালো হবে, খারাপ কাজে লাগাবা খারাপ হবে। এই যে এক মোবাইল ফোন, এই মোবাইল ফোনের কারণে তোমাদের মতো কত ছেলেমেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে, আবার এই মোবাইল ফোনের কারণে কতজনের জীবনটা নতুন ভাবে গড়ে উঠতেছে। সো তুমি আসলে টেকনোলজিকে আসলে কিভাবে কাজে লাগাবা সেটা তোমার উপর, ইটস আপ টু ইউ। তুমি চাইলে মোবাইল দিয়ে চ্যাটিং করে সারাত কাটা দিতে পারো, তুমি চাইলে তোমার এই সেম মোবাইল ফোনটা দিয়ে হ্যাঁ ক্লাস করে সুন্দর একটা গোছানো প্রিপারেশন নিয়ে খুব ভালো একটা রেজাল্ট করে খুব ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে হ্যাঁ বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো। তুমি আসলে কোনটা করবা? ঠিক আছে। হ্যাঁ হাসান, তোমাদের HSC 26 এর একটা তো সেকেন্ড সাইকেলের একটা ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে তোমরা জয়েন রিকোয়েস্ট দিবা, দেখবা কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আনসার করবা, তারপরেও যদি অ্যাপ্রুভাল পেন্ডিং থাকে আমাদের কল সেন্টারে একটু ফোন দিবা, হ্যাঁ 16780-তে। ওকে ভাই, এই ম্যাথটা তাহলে তোমরা বলো, একই টাইপের ম্যাথ তো আমরা একটু আগে করলাম, এইটার আনসারটা তোমরা বলো। এই বৃত্তটার কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? ফার্স্ট, কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? কেন্দ্র -6,12। দেখো বুঝছি কারা কারা, আর করে দিলাম না, আগেরটার মতো একই ম্যাথ। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কত হবে? 7 একক। ব্যাসার্ধ হচ্ছে 7 একক, কারণ 7 স্কোয়ার মানে হচ্ছে 49, ঠিক আছে। এইটা, এই ম্যাথটা, এই বৃত্তটার কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, খুব ভালো করে দেখবা, খুব ভালো করে দেখো। এইবার কিন্তু ভাই যে এরকম সুন্দর প্যাটার্নে নাই, হাসিনা খালেদা রওশন প্যাটার্নে নাই, এবার আছে হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণের প্যাটার্ন। খুব ভালো করে, খুব ভালো করে দেখো এইবার ভাইয়া, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট।
বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। কেন্দ্র বের করার সময় কি করতে বলছি? এক্স এর সহগ 2g, এটার অর্ধেক হচ্ছে g, চিহ্ন উল্টাইলে হচ্ছে মাইনাস জি, এটাই হলো কেন্দ্রের ভুজ। একইভাবে কোটি, ওয়াই এর সহগের অর্ধেক করবা, চিহ্ন উল্টাই দিলে পাবা কোটি। তাহলে ভাইয়া দেখো, আর ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমাকে বলো ভাইয়া, আমি প্রথমে কেন্দ্র বের করব। হ্যাঁ, কেন্দ্র বের করব। আমাকে বলো তো ভাইয়া, এখানে এক্স এর সহগ কত? 8, 8 এর অর্ধেক কত? 4, চিহ্ন উল্টাইলে কত হবে ভাইয়া? -4। কেন্দ্রের ভুজ হচ্ছে -4। কেন্দ্রের কোটি কত ভাইয়া? ওয়াই এর সহগ কত ভাইয়া? 6, তার অর্ধেক কত? 3, চিহ্ন উল্টাইলে হচ্ছে -3। কেন্দ্র হচ্ছে -4, -3, -4, -3। আর ব্যাসার্ধ বের করবো এবার। ব্যাসার্ধের কি ফর্মুলা বলছিলাম? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। হ্যাঁ, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, দেখো এইটাকে যদি আমি এইভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3 ইন্টু ওয়াই প্লাস 9 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইখানে জি হইল 4, এখানে জি মানে কি? জি মানে হইল 4, আর এফ মানে হইল 3, আর সি মানে হইল 9। এটা তো বুঝছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, জি মানে 4, প্লাস 2fy, এফ মানে 3, আর সি হইল 9। ব্যাসার্ধের ফর্মুলা কি? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু এইটার স্কোয়ার, জি তো 4, 4 স্কোয়ার, এফ তো 3, 3 স্কোয়ার, আর সি তো 9, -9। 4 4 16, 3 ত্রিকোণে, তাহলে এটা আসতেছে তোমার রুট ওভার 16, মানে হচ্ছে 4। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 4 একক। ব্যাসার্ধ কত ভাইয়া? 4 একক। কারা কারা এই ম্যাথটা স্পেসিফিক, এই ম্যাথটা একদম ফুললি ক্লিয়ার, কনফিডেন্ট কারা কারা? ঠিক আছে, এখন শোনো, একটা এসভি মেথড শেয়ার করি। যে এইভাবে যে আমি জি এফ বের করে নিলাম, বাস্তবে তোমার, হ্যাঁ, এমসিকিউ এর ক্ষেত্রে বা অনেক সময় রিটেনের ম্যাথও, সিকিউর ম্যাথও এত কিছু করার দরকার হবে না। তুমি একটা কাজ করবা, কেন্দ্র কত? -4, -3, কেন্দ্র বের করছো। এখন তুমি ব্যাসার্ধ বের করবা। কি করবো জানো? তুমি এক কাজ করবা, ব্যাসার্ধ সমান রুট ওভার লিখবা, কেন্দ্রের ভুজ কত? -4, এটাকে বর্গ করো তো। কেন্দ্রের ভুজের বর্গ কত হ্যাঁ? 16, এটা প্লাস দিবা। কোটির বর্গ কত হ্যাঁ? 9, আর কনস্ট্যান্টটা বিয়োগ করে দিবা। তাহলে এই 9 -9 কাটা, থাকলো হচ্ছে 4। শেষ। জিএফ এর ভ্যালু বের করার কোনো দরকার নাই, না বের করে তুমি বলতে পারতেছো কেন্দ্রের ভুজের বর্গ -4 এর বর্গ হচ্ছে 16, -3 এর বর্গ হচ্ছে 9, আর মাইনাস কনস্ট্যান্ট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, ওকে। তাহলে এই ম্যাথটা তোমরা বলো, কেন্দ্র কত হবে, ব্যাসার্ধ কত হবে? এই ম্যাথটা কমেন্টে জানাও, কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, তোমরা জানো। ঠিক আছে, দেখো আমি বলি, ভাইয়া এক্স এর সহগ কত? -8, এর অর্ধেক কত? -4, চিহ্ন উল্টাইলে কত হয়? +4। তাহলে কেন্দ্রের ভুজ হচ্ছে +4। ওয়াই এর সহগ কত? -6, অর্ধেক কত? -3, চিহ্ন চেঞ্জ করলে কত হয়? +3। তাহলে কেন্দ্র 4, 3, ব্যাসার্ধ কত? √4
ভুজের বর্গ যোগ কোটির বর্গ আর কনস্ট্যান্টটা বিয়োগ হবে ইকুয়ালস টু কত 9 কাটা এটা হচ্ছে 4 4 একক ব্যাসার্ধ 4 একক শেষ এইটা এইটা কেন্দ্র কত ব্যাসার্ধ কত কেন্দ্র কত ব্যাসার্ধ কত দেখি এইটা যারা যারা ঠিকঠাক আনসার করতে পারবা তারা তারা খুবই স্মার্ট হ্যাঁ এখানে বেশ কিছু স্মার্ট স্টুডেন্ট আছো হ্যাঁ ক্যামেরার উল্টা সাইডে যারা এই আনসারটা দিতে পারবা বাট ম্যাক্সিমামই হয়তো এই আনসারটা ঠিকঠাক দিবা না দেখি কয়জন আমার সেই স্মার্ট স্টুডেন্ট আছে যারা এই ম্যাথটার আনসার খুব সুন্দর মতো নির্ভুল ভাবে দিতে পারো কমেন্টে ঠিক আছে এইটার আনসার দেখো এটা আনসার কি হবে খুব ভালো করে কেন্দ্র হ্যাঁ তোমরা কি বলছো এক্স এর সহগ কত 8 এর অর্ধেক কত 4 চিহ্ন উল্টাইলে হয় -4 ওয়াই এর সহগ কত -6 এর অর্ধেক কত ভাই -3 চিহ্ন চেঞ্জ করলে হয় +3 এটাই বলছো না সবাই তো এটাই বলতেছো থ্যাংক ইউ ভাইয়া অঙ্কটা একদম সুন্দর করে ভুল আনসার করার জন্য এটা আনসার এটা না এটা কেন্দ্র আসলে এটা না হ্যাঁ কেন্দ্র এটা না কেন এটা না একটু বলি একটু ওয়েট করো আমি বলতেছি দেখো তো ভাইয়া বৃত্তের সাধারণ সমীকরণটা যে আমি লিখছিলাম কি লিখছিলাম কেন্দ্র হচ্ছে -g - f তাই বলছিলাম কিন্তু ভাই খুব ভালো করে খেয়াল করো এক্স স্কোয়ারের সহগ কত 1 ওয়াই স্কোয়ারের সহগ কত 1 এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু এখানে 1 ছিল এখানে 1 আছে হ্যাঁ কিন্তু ভাইয়া এইখানে দেখো এই যে আগের ম্যাথ গুলাতেও এক্স স্কোয়ারের সহগ কিন্তু 1 ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু 1 আগের গুলাতেও কিন্তু ভাই এই ম্যাথটাতে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু 1 না এখানে সহগ হচ্ছে 2 সো আমার এখন কাজ করতে হবে যে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগটাকে 1 করে নিতে হবে এই কারণে আমি কি করব জানো উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব তো এটা কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x -3y প্লাস 9/2 ইকুয়ালস টু 0/2 0/2 মানে তো 0 0/2 মানে তো 0 উভয় পক্ষকে আমি 2 দিয়ে ভাগ করলাম ঠিক আছে এখন বলো এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ কি ভাইয়া 1 হ্যাঁ ভাইয়া 1 তাহলে এখন সূত্রটা অ্যাপ্লাই করো এক্স এর সহগ কত ভাইয়া 4 অর্ধেক কত 2 চিহ্ন উল্টাইলে কত -2 ওয়াই এর সহগ কত ভাইয়া -3 অর্ধেক করলে কত -3/2 চিহ্ন উল্টাইলে কত 3/2 এইটা হচ্ছে ভাইয়া কেন্দ্র ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে √ওভার কেন্দ্রের ভুজের বর্গ যোগ কোটির বর্গ মাইনাস কনস্ট্যান্টটা হচ্ছে 9/2 তাহলে 9/2 কিন্তু রাইট 9/2 ওকে তো এটা 9/4 এটা 9/2 এখন ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই কারা কারা একদম সুন্দর মতো এই ম্যাথটা বুঝছি তারা তারা একটু জানাই দে কত আছে এটা এটা লসাগু তো 4 হবে 4 4 16 যোগ 9 -18 তাই হবে না তাহলে কত 16 যোগ 9 কত 25 আচ্ছা এ তো -9 16 থেকে 9 বিয়োগ করলে কত হয় 7 7/4 √ওভার 7/4 মানে √7/2 রাইট দেখো তো ক্যালকুলেশন আমার ঠিক আছে কিনা √7/2 আসতেছে দেখো তো ঠিক আছে না এত একক ওকে ওকে অনেকগুলো এক্সাম্পল কিন্তু আমরা দেখে ফেলছি অলরেডি একটা দুইটা তিনটা চারটা
5টা 6টা 7টা এক্সাম্পল অলরেডি দেখে বসি। ঠিক আছে, এখন ভাই এই যে বৃত্তের সাধারণ সমীকরণটা দেখতেছো, এই সাধারণ সমীকরণের 4টা বৈশিষ্ট্য আছে। এই যে সাধারণ সমীকরণটা দেখতেছো, সাধারণ সমীকরণটা আমি একটু লিখি। এই সাধারণ সমীকরণের 4টা বৈশিষ্ট্য আছে। সমীকরণটা কি? এটা কিন্তু মুখস্থ রাখবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ভাই বৃত্তের সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য ভাই কয়টা বৈশিষ্ট্য বলো, কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য। কি কি ভাইয়া? 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই সমীকরণটা এক্স ও ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ। এক্স ও দ্বিঘাত, ওয়াই ও দ্বিঘাত। বৃত্তের সমীকরণটা অবশ্যই এক্স ও ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ হবে। এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে। এক্স ও ওয়াই এর যে কোনো একটার উপরে স্কোয়ার আর একটার উপরে স্কোয়ার নাই, এটা কিন্তু হবে না। এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, 2 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া, খেয়াল করো এখানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ, দুইটা সহগ কিন্তু সমান। এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 1। আবার এই যে ম্যাথটা, এই ম্যাথটাতে দেখো এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগ 2। মানে এক্স স্কোয়ারের যে সহগ হবে ওয়াই স্কোয়ারেরও একই সহগ হবে। হ্যাঁ, এবং একই চিহ্নের হবে। এটা পজিটিভ, এটা নেগেটিভ, বা এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা হবে না। তাহলে আরেকটা বৈশিষ্ট্য কি দেখতেছি, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দুইটা হবে সমান এবং সম চিহ্ন বিশিষ্ট, সেম সাইনের হইতে হবে। ঠিক আছে, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগদ্বয় সমান ও সমচিহ্ন বিশিষ্ট, সমচিহ্ন বিশিষ্ট, সমচিহ্ন বিশিষ্ট। ঠিক আছে, দুইটা বৈশিষ্ট্য হইল। এবার আসো 3 নম্বর বৈশিষ্ট্য। হ্যাঁ দেখো তো, এই যে সমীকরণটা দেখতেছো, এই যে সমীকরণটা দেখতেছো, এই সমীকরণে কি কোথাও এক্স ওয়াই যুক্ত পদ আছে? হ্যাঁ, এক্স ওয়াই একসাথে আছে, এরকম কোন পদ আছে এই সমীকরণে? নাই কিন্তু। বৃত্তের সাধারণ সমীকরণে কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম, যে এক্স ওয়াই যুক্ত পদ নেই, এক্স ওয়াই যুক্ত পদ নেই। অর্থাৎ এক্স ইন্টু ওয়াই, এইটার সহগ শূন্য, এইটার সহগ শূন্য, এটার সহগ হচ্ছে শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। আর কয়টা বৈশিষ্ট্য বাকি আছে বলো? 3টা বললাম, আর কয়টা বাকি থাকলো বলো তো? কয়টা বাকি আছে? একটা বাকি আছে। এখন শোনো, বৃত্তটা, এই যে সাধারণ সমীকরণটা ছিল, এটার ব্যাসার্ধ কি? এটা ছিল না √g² + f² - c। এখন তোমাদের চাচ্চু তোমাদেরকে পড়াইছে না জটিল সংখ্যা? জটিল সংখ্যায় কি হয়, রুটের ভিতরে মাইনাস থাকে। পড়ছো তো জটিল সংখ্যা? সবাই পড়ছে কিনা? চাচ্চু অনেক মজা করে পড়াইছে না, রুটের ভিতরে মাইনাস থাকে। আমি যখন ছিলাম তোমাদের সময়, তখন আমি এটা নিয়ে একটা কবিতায় লিখে ফেলছিলাম। হ্যাঁ, রুটের ভিতর মাইনাস তুমি, তুমি আমার আই, কল্পনাতেই দাও যে ধরা, বাস্তবেতে নাই। ঠিক আছে, এনিওয়ে চলো
এখন যেটা বলবো যে এই যে রুটের ভিতরে যখন মাইনাস চলে আসে তখন সেটা হয়ে যায় জটিল সংখ্যা, কিন্তু আমরা জিনিসটাকে জটিল রাখবো না, আমরা বাস্তবই রাখবো। ঠিক আছে, তো রুটের ভিতরে মাইনাস আসা যাবে না। তো রুটের ভিতরে কি আছে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই যে রুটের ভিতরে যেটা আছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই জিনিসটা নেগেটিভ হওয়া যাবে না। তো জিনিসটা হইতে হবে জিরোর চেয়ে বড় অথবা জিরোর সমান, এটা জিরোর চেয়ে ছোট হওয়া যাবে না। হ্যাঁ, এই জিনিসটা জিরোর চেয়ে বড় হবে অথবা সমান হবে, কিন্তু জিরোর চেয়ে ছোট হওয়া যাবে না। ঠিক আছে, সো এই যে চারটা বৈশিষ্ট্য। এখন বলো তো ভাইয়া, এই জিনিসটা যদি জিরোর সমান হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? এই ভ্যালুটা যদি জিরোর সমান হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ঠিক আছে, নাইস পয়েম। এটা আরো 2 লাইন আছে, আমি তো 4 লাইনের কবিতা লিখছিলাম, তোমরা তো 2 লাইন শুনছো খালি। হ্যাঁ, আমাকে আমাকে বলো যে এই ভ্যালুটা জিরোর সমান হইলে বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে 0, বৃত্তের ব্যাসার্ধটা হয়ে যাবে 0। ঠিক আছে, এখন একটা কথা মনে রাখবা, সৌরভ ভাইয়া বলছে যেই বৃত্তের ব্যাসার্ধ 0 তাকে বলে বিন্দু বৃত্ত। একটু নোট করে রাখো, বৃত্তের ব্যাসার্ধ 0 হইলে ওই বৃত্তটাকে আদর করে ভালোবেসে একটা নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা আদর করে ভালোবেসে অনেক কিছুকে অনেক নামে ডাকি না? আমির খানকে তো চেনো, বলিউডের 3 খানের একজন। হ্যাঁ, এই আমির খানের একটা কুকুর আছে, এই কুকুরটাকে আমির খান ভালোবেসে আদর করে একটা নাম দিছে। কি নামে ডাকে জানো? আমির খানের প্রিয় কুকুরটাকে আমির খান কি নামে ডাকে, কেউ কি জানো? ভাই জানেন? আমার কাছে শুনছেন? আপনি জানেন আসলে? তাকে নাম দিছে হচ্ছে শাহরুখ। হ্যাঁ, তাকে শাহরুখ নামে ডাকে। এনিওয়ে, সো যেই বৃত্তের ব্যাসার্ধ 0, ম্যাথমেটিশিয়ান যারা আছে, হ্যাঁ, ম্যাজিশিয়ান না কিন্তু ম্যাথমেটিশিয়ান, হ্যাঁ, ম্যাথমেটিশিয়ানরা তারা আদর করে সোহাগ করে ভালোবেসে নাম দিছে বিন্দু বৃত্ত। হ্যাঁ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 0 হইলে তাকে কি বলে? বিন্দু বৃত্ত। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ 0 হলে বিন্দু বৃত্ত বলে, বিন্দু বৃত্ত বলে। বিন্দু বৃত্তের ইংরেজি হচ্ছে পয়েন্ট সার্কেল। ঠিক আছে, পয়েন্ট সার্কেল। এনিওয়ে, সো মনে রাখবা রুটের ভিতর মাইনাস আসলে সেটা বাস্তব সংখ্যা থাকে না, সেটা হয়ে যায় অবাস্তব সংখ্যা। রুটের ভিতর মাইনাস তুমি, তুমি আমার আই, কল্পনাতেই দাও যে ধরা, বাস্তবেতে নাই। ওকে, তো সাধারণ সমীকরণের এই 4টা বৈশিষ্ট্য পুরাটা একবার নিজেরা পড়ো তো। ক্লাসের পড়াটা ক্লাসে হয়ে গেলে তো খারাপ কিছু হয় না, তাই না? ওকে, তাহলে ভাই দেখো, এক্স আর ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হইতে হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ দুইটা হবে সমান এবং সমান চিহ্নের, হয় দুইটাই পজিটিভ হবে অথবা দুইটাই নেগেটিভ হবে। তবে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, অর্থাৎ এক্স ওয়াই এর সহগ হবে 0। আর এই ভ্যালুটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই ভ্যালুটা হবে গ্রেটার দেন, হ্যাঁ, আর ইকুয়াল টু 0। বাকি 2 লাইন কি? বাকি 2 লাইন হচ্ছে, তাহলে পুরোটা আবার শুনতে হবে। রুটের ভিতর মাইনাস তুমি, তুমি আমার আই, কল্পনাতেই দাও যে ধরা, বাস্তবেতে নাই। দাঁড়াও, মনে করে নি, অনেক আগের তো। তারপর হচ্ছে ঘুমো ঘরে আসো তুমি, জাগরণে নাই, তোমার জন্য ফিলিংস আমার পয়েন্টের পরে পাই। ঘুমো ঘরে আসো তুমি, জাগরণে নাই, তোমার জন্য ফিলিংস আমার পয়েন্টের পরে পাই। পয়েন্টের পরে পাই মানে হচ্ছে যেটা শেষ হয় না, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল পয়েম। এনিওয়ে, আসো, এখন 4টা বৈশিষ্ট্য যদি খুব ভালো করে বুঝে থাকো ভাইয়া, তাহলে তোমাকে আমি এখন অ্যাডমিশন সব ঝালাপালা করে খাওয়াই দিব। হ্যাঁ, আমি যখন পড়াই, হ্যাঁ, এইচএসসি তো পড়াই দিবই, অ্যাডমিশনের টাচও আমি সাথে সাথে দিয়ে দিব, যাতে অ্যাডমিশনের ম্যাথ দেখে আমার স্টুডেন্ট অবাক না হয়ে বলে, হ্যাঁ অবাক হবে, অবাক হয়ে বলবে এত সহজ ম্যাথ অ্যাডমিশনে আসে, এত সহজ ম্যাথ ঢাকা ইউনিভার্সিটিতে আসে।
সহজ না, তোমার কাছে সহজ লাগতেছে, এটা একটা আপেক্ষিক বিষয়। এনিওয়ে, এই ম্যাথটা, এইটা একটা বৃত্তের সমীকরণ হইলে এ সমান কত, কে সমান কত, এটা হচ্ছে কোশ্চেন। এইটা একটা বৃত্তের সমীকরণ হইলে এর ভ্যালু কত, কে এর ভ্যালু কত। দেখি তোমরা কেমন বুঝছো, বা আমি কেমন বুঝাইতে পারছি। হ্যাঁ, এর ভ্যালু বলো, কে এর ভ্যালু বলো। লাস্ট লাইন হচ্ছে তোমার জন্য ফিলিংস, আমার পয়েন্টের পরে পাই। পাই চিনো না? পাই, পায়ের ভ্যালু কত? 3.1415953589797932, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। মিলে দেখেন ঠিক আছে কিনা, চলতেই থাকে। হ্যাঁ, এই চলতে 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 এখানে আমার এসে মনে হইলো যে তার জন্য আমার ফিলিংসটা আসলে পয়েন্টের পরে পাই, শেষ হয় না। ঠিক আছে, এই তো অনেকে আনসার করে ফেলছো, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ দেখো, এইটা একটা বৃত্ত হইতে গেলে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 1, এইটা সমান হইতে হবে, এ সমান 1 হইতে হবে। ঠিক আছে, আর এটা বৃত্ত হইতে গেলে এক্স এর সহগ হবে 0। এখানে এক্স এর সহগ হচ্ছে কে স্কোয়ার মাইনাস 16, সো কে স্কোয়ার মাইনাস 16 এটা হইতে হবে 0। এটাকে তাহলে আমি লিখতে পারি কে প্লাস 4 ইন্টু কে মাইনাস 4 ইকুয়ালস টু হচ্ছে 0। কে এর ভ্যালু হবে +4 আর -4, দুইটা ভ্যালু হবে কে এর। কে এর ভ্যালু 4 হইলেও এটা বৃত্ত হবে, -4 হইলেও এটা বৃত্ত হবে। ঠিক আছে, বুঝতেছি ঠিকঠাক? ঠিকঠাক বুঝতেছি কিনা? তোমরা কে এর ভ্যালু 4 বলছো, ভাইয়া একটু কারেকশন, +-4 হবে। ঠিক আছে, কে সমান +-4, -4 হইলেও তো এক্স ওয়াই এর সহগ 0 হয়ে যায়, তাই না? ওকে, এই ধরনের ম্যাথ ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির এমসিকিউ টেস্টে আসে, বুঝছো? এইটা, এই সমীকরণটার এ এবং এইচ এর মান কত হইলে সমীকরণটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। এই সমীকরণটার এ আর এইচ এর মান কত হইলে এটা বৃত্তের সমীকরণ হবে। আনসার বলো, তোমরা আনসার বলো। এ এবং এইচ কত হইলে এটা বৃত্ত হবে? দেখো আমি বলে দিই, এইটাকে আমি একটু এইভাবে লিখতে পারি, এ এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 6x প্লাস 9y। এক্স ওয়াই এখানেও আছে এখানেও আছে, আমি যদি এক্স ওয়াই কে কমন নিই, এক্স ওয়াই কে কমন নিলে লিখতে পারি না এইচ প্লাস 10 ইন্টু এক্স ওয়াই প্লাস 8 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন বলো তো ভাইয়া, ওকে, এটা বৃত্ত হইতে গেলে এক্স স্কোয়ারের সহগ এ আর ওয়াই স্কোয়ারের সহগ 3 হইতে হবে সমান। ঠিক আছে, আর এক্স ওয়াই এর সহগ এইচ প্লাস 10, এক্স ওয়াই এর সহগ এইচ প্লাস 10 এটা হইতে হবে 0। তাহলে এইচ এর ভ্যালু হইতে হবে -10, এ হইতে হবে 3 আর এইচ হইতে হবে -10। ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক, একদম ঠিকঠাক। এই সমীকরণটাতে কে এর মান কত হইলে সমীকরণটা বৃত্ত নির্দেশ করবে? এই ম্যাথটা, এই সমীকরণটাতে কে এর মান কত হইলে এই সমীকরণটা বৃত্ত নির্দেশ করবে। ঠিক আছে, এরকম একটা ম্যাথ তো আসতেই পারে বুয়েট অ্যাডমিশন টেস্টে, আসতে পারে না? প্রিলিমিনারিতে তো আসতেই পারে। হ্যাঁ, তোমাদের মধ্যে কার কার স্বপ্ন ভাইয়া বুয়েটে পড়ার? দেখি একটু চেহারাগুলো দেখতে চাই। চেহারা তো আর দেখার সৌভাগ্য হচ্ছে না, নামগুলা দেখতে চাই। কার কার স্বপ্ন আছে ভাইয়া বুয়েটে পড়ার? এটা করে দেন সাদিয়া।
ওকে, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বুয়েটের স্বপ্ন দেখতেও ভয় পাও। হ্যাঁ, এত ভয় কিসের ভাই? অনেকে বলে না ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নাই। এটা একদম ভুল কথা ভাই। ছেঁড়া কাঁথায় শুয়ে যারা লাখ টাকার স্বপ্ন না, যারা কোটি টাকার স্বপ্ন দেখে, তারা একসময় আসলেই কোটি টাকা বানায়। পৃথিবীর যারা বিলিয়নিয়ার আছে, তুমি দেখো পৃথিবীর যারা বড় বড় একদম মানে শীর্ষ পর্যায়ের ধনী যারা, হ্যাঁ, অর্থ সম্পদের দিক থেকে যারা প্রথম শ্রেণীতে আছে, এরা সাধারণত দুই ধরনের মানুষ। এক টাইপ আছে যারা হচ্ছে পৈতৃক সূত্রে এটা পাইছে। ফর এক্সাম্পল মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির বাবা ছিল ধীরুভাই আম্বানি। সে টাকা পয়সা বানায় গেছে, সম্পদ বানায় গেছে। তার দুই ছেলে, হ্যাঁ, আমার জানা মতে মুকেশ আম্বানি আর তার বড় ভাই হচ্ছে অনিল আম্বানি, দুই ছেলেকে সম্পদ ভাগ করে দিয়ে গেছে। অনিল আম্বানি এই সম্পদগুলো ধরে রাখতে পারে নাই, তার ব্যবসা বাণিজ্য ফল করছে। কিন্তু মুকেশ আম্বানি সম্পদটা আরো বাড়াইছে এবং একসময় তার ভাইয়ের সম্পদগুলো সে অ্যাকোয়ার করে ফেলছে, কিনে নিছে আর কি। হ্যাঁ, তার বড় ভাই অনিল আম্বানি দেউলিয়া হয়ে গেল, কিন্তু সে ভারতের শীর্ষ ধনী। সে উত্তরাধিকার সূত্রে পাইছে, কিন্তু তার বাবা কিন্তু উত্তরাধিকার সূত্রে পায় নাই, সেটা অ্যাচিভ করছে। বুঝছো? বড় যেমন আছে না, ওয়ারেন বাফেট। সে একসময় ডেলিভারি বয়ের চাকরি করতো আমার যদি ভুল না হয়। তো সেইখান থেকে সে পৃথিবীর শীর্ষ পর্যায়ের একজন ধনী হয়েছে। ছেঁড়া কাঁথায় শুয়ে ভাই কোটি কোটি টাকার স্বপ্ন দেখে মানুষ এবং সেটা ইমপ্লিমেন্টও করে। আর আমাদেরকে শেখানো হয় ছোটবেলা থেকেই যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। স্বপ্ন দেখতে ভাই তো টাকা লাগে না, দেখতে সমস্যা কি? স্বপ্ন দেখো এবং বাস্তবায়ন করার জন্য ট্রাই করো, এফোর্ট দাও, তাহলেই সম্ভব। ঠিক আছে? এগুলো হচ্ছে মিডল ক্লাস মেন্টালিটি, যে আমি বেশি বড় লোক না, বেশি বড় লোকরা খারাপ। হ্যাঁ, বড় লোকরা আসলে খুবই খারাপ হয়, ওর সাথে মেশা যাবে না, এরকমটা না। আমার কাছে অনেক টাকা পয়সা থাকতো, তাহলে আমি অনেক মানুষের হেল্প করতে পারতাম। এইভাবে চিন্তা করো। ঠিক আছে? যেমন রতন টাটা কিছুদিন আগে মারা গেল। সে বিলিয়ন বিলিয়ন ডলার হচ্ছে মানুষকে ডোনেট করত, বিভিন্ন তার ডোনেশনের জায়গা আছে, হ্যাঁ, মানুষের জন্য সে ব্যয় করত। এবং এই শুধুমাত্র এই কারণেই রতন টাটা ভারতের শীর্ষ ধনী ছিল না, কারণ তার ডোনেশনের পরিমাণ 65%। সে যা আর্ন করে তার 65%, মানে কি অর্ধেকেরও বেশি সে হচ্ছে ডোনেট করে দেয়। সে যদি ডোনেট না করতো, অন্যান্যরা ডোনেট করে, বাট অনেক কম পরিমাণ, 5% ম্যাক্সিমাম। আর সে যদি এতটা ডোনেশন না করতো, তাহলে হয়তো সেই থাকতো হচ্ছে ভারতের শীর্ষ ধনী। ঠিক আছে? কে সমান জিরো হবে না ভাই? আচ্ছা দেখি, চলো এই ম্যাথটা করি। এক কাজ করি, এইটাকে আমি ভেঙে ফেলি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলাটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে? এটাকে যদি ভাঙি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac বা 2ca। এটা ভাঙা শেষ। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ভাঙা শেষ। এবার এই দুটা গুণ করব, কে এক্স ইন্টু ওয়াই, মানে কে এক্স ওয়াই, কে এক্স ইন্টু -1, তাহলে মাইনাস কে এক্স। ঠিক আছে? ওকে, প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে 9। আচ্ছা ভাইয়া একটু ভালো করে খেয়াল করো তো, যে এখানে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি এটা লিখছি, এটা লিখছি, এরপরে আমি 6x লিখবো প্লাস 6x, তারপরে আমি ওয়াই লিখবো, হ্যাঁ, ওয়াই লিখবো, তাহলে হচ্ছে 2y। ঠিক আছে? আমার দেখো 6x, ও হ্যাঁ, এখানে 6x আছে, এখানে মাইনাস কে এক্স আছে, তাহলে আমি কিন্তু এক্সটাকে কমন নিয়ে লিখতে পারি, 6 মাইনাস কে এক্স। এই যে 6x আর এখানে মাইনাস কে এক্স, এক্সটাকে কমন নিয়ে লিখলাম 6 মাইনাস কে এক্স। এবার দেখো এখানে আছে 2y, ওয়াই আর কোথায় আছে? -6y, এখানে একটা ওয়াই আছে, তাহলে আমি কিন্তু এটাকে ওয়াইটাকে কমন নিয়ে লিখতে পারি 2 মাইনাস 2y মাইনাস 6y প্লাস 2y, মানে হচ্ছে -4y।
হ্যাঁ, এবার দেখো কে এক্স ওয়াই আর এখানে আছে -2xy, তাহলে এটাকে আমি লিখতে পারি কে -2xy। কনস্ট্যান্ট দেখো এখানে 9 আছে, এখানে -2 আছে, তাহলে হবে +7। এইটা ক্যালকুলেশনটা বুঝছি কিনা? হ্যাঁ, তাহলে ভাইয়া এটা যদি বৃত্ত হইতে হয়, এটা যদি বৃত্ত হইতে হয় তাহলে এক্স ওয়াই এর সহগটা হবে 0। এক্স ওয়াই এর সহগ হচ্ছে k-2, এক্স ওয়াই এর সহগ, এক্স ওয়াই এর সহগ k-2, এইটা হইতে হবে 0। তাহলে ভাইয়া কে সমান হইতে হবে 2। ঠিক আছে, যারা যারা কে ইকুয়ালস টু 2 বলছো তাদেরকে কনগ্রাচুলেশনস ঠিকঠাক আনসার করতে পারার জন্য। দাদা ওকে, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4, 5 এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ঠিক আছে, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 4, 5 এবং যেটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ওকে ভাইয়া, খুব ভালো করে দেখো, এইটা হচ্ছে আমার প্রদত্ত বৃত্তটা, এই এই বৃত্তটা হচ্ছে এইটা যেটার ছবি আঁকছি। হ্যাঁ, এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক আমাকে বলো, দেখি কার কার মনে আছে। এক্স এর সহগ 4, তার অর্ধেক হচ্ছে 2, চিহ্ন উল্টালে হচ্ছে -2। ওয়াই এর সহগ -6, তার অর্ধেক হচ্ছে -3, চিহ্ন উল্টালে হচ্ছে +3। -2, 3 হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। আর আমাদের এমন একটা বৃত্ত বের করতে হবে যেটার কেন্দ্র হচ্ছে 4, 5। আমাদের এমন একটা বৃত্ত নিয়ে কাজ করতে বলছে যেটার কেন্দ্র হচ্ছে 4, 5। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে প্রদত্ত বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তাহলে নির্ণেয় বৃত্তটা কেমন হবে ভাইয়া? নির্ণেয় বৃত্তটা কেমন হবে বলতো? এরকম হবে না? এইটা এটা হবে। এবং ভাইয়া এই যে দূরত্বটা, এটাই কি ভাইয়া নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ আর হবে কিনা? হ্যাঁ, এই দূরত্বটা -2, 3 আর 4, 5, এই দুইটার যে দূরত্ব এটাই কিন্তু ব্যাসার্ধ হচ্ছে আর। দেখো বুঝছি কিনা? কেন্দ্র থেকে পরিধির উপরের যে কোনো বিন্দুর দূরত্বই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বই হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ কি হবে? 4, 5 থেকে -2, 3 দূরত্ব। তাহলে এটা কত হবে? 4 + 2 হোল স্কয়ার। হ্যাঁ, ভুজের পার্থক্য 4 - -2, কোটির পার্থক্য 5 - 3। তাহলে কত আছে ভাইয়া? এটা 4 + 2 6, 36, 5 - 3 2, 4, তাহলে এটা আসতেছে 40, √40। ব্যাসার্ধ হচ্ছে 40 আর কেন্দ্র তো 4, 5। তাহলে বৃত্তটা, নির্ণয় বৃত্তের সমীকরণটা কি হবে? এক্স মাইনাস হাসিনা হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস খালেদা হোল স্কয়ার ইকুয়ালস টু রওশন, রওশনের স্কোয়ার। আর যদি এটা হয় তাহলে আর স্কোয়ার কত? 40। ঠিক আছে, এখানে কিন্তু এইচ হচ্ছে 4, কে হচ্ছে 5। এইচ হচ্ছে 4, কে হচ্ছে 5, আর আর তো √40। সো √40 উপরে স্কোয়ার, রুটটা স্কোয়ারটা কাটাকাটি যাবে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্ত। দেখো তো ভাই আমরা ঠিকঠাক বুঝছি কিনা ম্যাথটা।
হ্যাঁ, আগেরটার প্রথম লাইনটা বুঝিনি। প্রথম লাইনটা ভাই এখানে ফর্মুলা ভাঙছি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা, আর এই দুইটা গুণ করে দিছি, গুণ করে এটা আসছে। ঠিক আছে, দেখো তো ভাই এই ম্যাথটা বুঝছি কারা কারা, একদম ছবি এঁকে বুঝাই দিছি। জ্যামিতির ম্যাথ তুমি যদি চোখের সামনে না দেখতে পারো, যদি তুমি ভিজুয়ালাইজ করতে না পারো, তাহলে কিন্তু ভাই হবে না। শুধু অঙ্ক করতে পারো, বাট ম্যাথটা, গ্রাফটা, ফিগারটা তুমি ড্র করতে পারো না, চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারো না, দ্যাট মিনস তুমি আসলে ম্যাথটা ফিল করতেছো না। সো ম্যাথের ফিলিংসটা যদি তোমার নিতে হয়, তাহলে অবশ্যই গ্রাফটা ভিজুয়ালাইজ করতে জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ম্যাথটা কি বলছে। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4, 5 এবং যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। প্রদত্ত বৃত্ত এইটা, যেটা আমি গ্রিন কালারে আঁকছি, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে -2,3। আমাদের এমন একটা বৃত্ত নিতে হবে যার কেন্দ্র 4, 5, যার কেন্দ্র হচ্ছে 4, 5 এবং যেটা প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করে। দেখো এই হলুদ কালারের বৃত্তটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্ত, এইটার কেন্দ্র হচ্ছে 4, 5 এবং এইটা হচ্ছে আমার এই -2,3 এই বিন্দুটা দিয়ে পাস করে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর এইটা হচ্ছে আমার কেন্দ্র। সো এইচ হলো 4, কে হচ্ছে 5 আর ব্যাসার্ধ আর হচ্ছে এই দুইটা বিন্দুর দূরত্ব। শেষ অঙ্ক। ঠিক আছে, নিচের অংশটা বুঝো নাই? এতটুকু বুঝছো, এইচ হচ্ছে 4, কে হচ্ছে 5 আর আর হচ্ছে √40। তাহলে আমার সমীকরণটা হচ্ছে x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। x মাইনাস এইচ, এইচ এর জায়গায় হলো 4, y এর জায়গায় হলো 5 ইকুয়ালস টু √40। √40 স্কয়ার মানে হলো শুধু 40। এবার ঠিক আছে ভাই, আর বুঝি নাই। আর কেন্দ্র আর পরিধির উপরের কোন একটা বিন্দুর দূরত্বই হচ্ছে আর। আর মানে হচ্ছে 4, 5 আর -2, 3 বিন্দুর দূরত্ব। ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। এবার একটা পোল, ভাই পোলটা একটু লঞ্চ করে দিই। অনেক হইল পড়াশোনা, তুমি চাইলে কিন্তু অঙ্কটা সাধারণ সমীকরণ দিয়েও করতে পারতা, বাট এইভাবে করাতে অঙ্কটা সহজ হইল আর কি। যে অঙ্ক যেভাবে সহজ। আনসারটা দাঁড়ান, এটার আনসারটা বলো। পোল লঞ্চ হয়ে যাবে, এটার আনসারটা বলো। বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। শেষ করেছি। ওকে, দেখো প্রথমত ভাই দেখো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটা সহগই কিন্তু 7। তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগটাকে আমি 1 করে নিব। তাহলে আমার কি করতে হবে, উভয় পক্ষকে 7 দিয়ে ভাগ করতে হবে। আমি যদি এই সমীকরণের উভয় পক্ষকে 7 দিয়ে ভাগ করি, তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 7 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হবে হচ্ছে টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস হচ্ছে 4। 28কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 4 আসতেছে, তাই না? এটা কি বৃত্তের সাধারণ সমীকরণের প্যাটার্ন? তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে ভাইয়া এক্স এর সহগ কত 2, এর অর্ধেক কত ভাইয়া 1, চিহ্ন উল্টাইলে -1। ওয়াই এর সহগ কত 3, ওয়াই এর সহগ হচ্ছে 3, এর অর্ধেক হচ্ছে 3/2, চিহ্ন উল্টাইলে -3/2। এইটা,
তাহলে অপশন এ হচ্ছে আমাদের এই ম্যাথটার রাইট আনসার। সো যারা যারা রাইট আনসার দিছো সবাইকে কনগ্রাচুলেশনস। লিডার বোর্ড থেকে আমি প্রথম 5 জনের নামটা একটু পড়ে ফেলি, ঠিক আছে? কে কে আছে প্রথম 5 জনে? প্রথমেই আছে কায়েস সাফওয়ান, মাহিনুর রহমান, রাওয়া মাহমুদ ইফাজ, ইস্তিয়াক আহমেদ এবং শাহরিয়ার নাফিস। থ্যাংক ইউ এই 5 জন সহ বাকি সবাইকে যারা হচ্ছে কারেক্টলি এই ম্যাথটার আনসার করছে, ঠিক আছে? সো হোমওয়ার্ক, টাইপ 1 এর হোমওয়ার্ক স্ক্রিনশট নিয়ে আমাকে ডান লিখে দাও, এসএস ডান, স্ক্রিনশট ডান, ঠিক আছে? আহারে নেটওয়ার্ক আয়েশা, এসএস ডান। সো আজকের ক্লাসে 1 নাম্বার টাইপ পড়লাম। আজকে ফার্স্ট ক্লাস ছিল সার্কেলের বৃত্তের, 1 নাম্বার টাইপ পড়ছে। এই টাইপটা হচ্ছে খুবই বেসিক একটা টাইপ, হ্যাঁ? এই টাইপটা বুঝলে বাকি টাইপগুলো তুমি ঠিকঠাক বুঝবা। আর যদি এই টাইপে কারো কোনো প্রবলেম থাকে তাহলে বৃত্তের বাকি লেকচারগুলো কিন্তু তোমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো ভাইয়া তোমার হাতে অনেক সময় আছে, তুমি আজকের ক্লাসটা শেষ হইলো, এরপর তোমাকে যেটা করতে হবে যে এই ভিডিওটা যাদের বুঝতে সমস্যা আছে এবং যাদের বুঝতে সমস্যা নাই তাদেরকেও বলবো অবশ্যই তুমি আবার দেখবা। হ্যাঁ, অবশ্যই তুমি আবার দেখবা, ঠিক আছে? কারা কারা আবার দেখবো কমেন্টে জানাও, কারা কারা দেখবো। এটা একটা হোমওয়ার্ক। আর একটা হোমওয়ার্ক দিছিলাম মনে আছে, একদম ক্লাসের শুরুতে একটা হোমওয়ার্ক দিছিলাম, এই যে ভুলে গেছো, ভুলে গেছো না? কি হোমওয়ার্ক দিছিলাম বলো? শুরুতেই দিছিলাম। এইটা হচ্ছে সেকেন্ড হোমওয়ার্ক। প্রথম হোমওয়ার্ক তো ক্লাসে পড়ানো শুরু করার আগেই দিছি। সো ওইটা ওইটা কি দিছিলাম জানি প্রথম হোমওয়ার্কটা, যে তোমার এই যে এইচএসসি জার্নি শুরু করছো, তোমরা অনেকেই ছিলা স্কুলের প্রথম দিকে স্টুডেন্ট বা খুব একটা পড়াশোনা না করেও তোমরা এসএসসি পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করছো, গোল্ডেন এ প্লাস পাইছো, খুবই কনফিডেন্স নিয়ে তুমি ইন্টারে আসছো। বাট এই 3-4 মাস ইন্টারে ক্লাস করার পরে তোমার কাছে মনে হচ্ছে ইন্টারটা কতটাই না কঠিন, বা এখনো তুমি ঠিকঠাক পড়া শুরু করতে পারতেছো না। হ্যাঁ, বিভিন্ন প্রতিবন্ধকতা তোমার সামনে আছে, এই এই কারণে তুমি তোমার পড়াটা আগাচ্ছে না। হ্যাঁ, সো কি কি কারণ, কি কি কারণে তুমি তোমার পড়াশোনাটা ঠিকঠাক করতে পারতেছো না, এটা একটা সুন্দর একটা ডায়েরির মধ্যে খুব সুন্দর বিভিন্ন রঙের কলম ইউজ করে খুব সুন্দর হ্যান্ড রাইটিং দিয়ে, যার হাতের লেখা যেরকম সেটাই আর একটু সুন্দর করে লিখবা। হ্যাঁ, লিখে সাবমিট করবা শিখবো জিতবো গ্রুপে। তোমার কি কি প্রবলেম, আমি এই প্রবলেমগুলো অবশ্যই আমাকে ট্যাগ করে দিবা। হ্যাঁ, আর কেউ যদি নিজ নামে নিজের সমস্যা জানাইতে ইতস্তত বোধ করো তাহলে অ্যানোনিমাস পোস্ট দিও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি তোমাদের প্রবলেমগুলো একটু ঘাটাঘাটি করব, দেখবো যে এই প্রবলেমগুলো কোন প্রবলেমগুলো আসলে ইজিলি সলভেবল, কোনগুলো আসলে একটু সময় নিয়ে সলভ করতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব আমার স্টুডেন্টরা যাতে একটা পারফেক্ট গাইডলাইন পায়। এইচএসসি 25 যেটা হয়েছে, তোমাদের এক ব্যাচ যারা সিনিয়র মাত্র 6 মাস আছে, ওরা অনেকেই কান্নাকাটি করতেছে। কেন কান্নাকাটি করতেছে? ভাই পড়ালেখা ঠিক মতো হয়নি। তোমাদের যাতে এই সিচুয়েশনটা না হয়, অ্যাটলিস্ট আজকের ক্লাসে যারা আছো তাদের যাতে না হয়। সো এই দিকটা অবশ্যই তোমার, যেহেতু তোমার নিজের সমস্যা, তোমাকে তো আগে আসতেই হবে, আমি তোমাদের সাথে আছি, ঠিক আছে? ওকে, আজকের ক্লাস কেমন হয়েছে জানি না, আমি ট্রাই করছি। সো ক্লাস কেমন হয়েছে সেটাও জানাই দিও শিখবো জিতবো গ্রুপে, ঠিক আছে? হোমওয়ার্কের তো স্ক্রিনশট নিছই। বাকি টাইপগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব, প্রথম দিন চাপ না দিই, আর অনেক কিছু আছে, ঠিক আছে? আমার প্রত্যেকটা ক্লাসে টাইপ ওয়াইজ গুছানো থাকবে। আমি বিশ্বাস করি যেটা, যে আসলে ভালো রেজাল্ট খুব কঠিন না, প্রস্তুতি যদি তোমার গুছানো হয়। ভালো রেজাল্ট কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়, ঠিক আছে? টিচার্স ক্যান ওপেন দ্য ডোর, বাট ইউ মাস্ট এন্টার ইট ইউরসেলফ। আমি তোমাদেরকে পড়াচ্ছি, বুঝাচ্ছি, ইনস্ট্রাকশনস দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ, তোমার দরজাটা আমি ওপেন করে দেওয়ার চেষ্টা করতেছি, বাট সেই দরজা দিয়ে তুমি আসলে প্রবেশ করবা নাকি বাইরেই দাঁড়ায় থাকবা, দ্যাট ডিসিশন ইজ ইয়োর্স, and that only decision will define your destination, will define your destiny, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ক্লাস ঠিকঠাক বোঝা গেছে তো নাকি? দেখি একটু ভাই কমেন্ট। শারমিন, অ্যানোনিমাস পোস্ট দেওয়ার দরকার কি? নিজ নামেই দাও না, সমস্যা নেই। তুমি প্রবলেমে আসো, সবাই প্রবলেমে আছে, প্রত্যেকের লাইফে কিছু না কিছু অবস্টাকলস আছে, আমার লাইফেও আছে। হ্যাঁ, সো এই অবস্টাকলস গুলো কাটাবো আমরা,
সো প্রথমে আমরা একটা লিস্ট করব কি কি অবস্টাকেল আছে। ওকে, প্রত্যেকটা ক্লাসে আমি একটা করে কাজ দিব তোমাদের পড়াশোনার বাইরে। তুমি যদি আমার ইনস্ট্রাকশনস গুলো ফলো করো, দেখবা যে এই অবস্টাকেল গুলো একটা একটা করে তুমি কাটায় উঠতেছো। হ্যাঁ, তুমি নিজেও হয়তো বুঝতেছো না, তুমি 2 মাস পরে যে দেখবা ওই লিস্টটার সাথে কম্পেয়ার করে দেখবা, লিস্টটা যাতে আবার না হারায়। হ্যাঁ, লিস্টটা যাতে না হারায়, হ্যাঁ ওটা রেখে দিবা সুন্দর করে। দেখবা যে ওই লিস্টটার থেকে কত প্রবলেম তোমার দূর হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা করে প্রবলেম সলভ হবে, কেটে দিব দেখবে কাটতে কত মজা। ঠিক আছে, ওকে, তাহলে বেস্ট অফ লাক সবার জন্য, দেখা হবে নেক্সট ক্লাসে।